লিটারে ৬ টাকা কমলো পেট্রোল ও অক্টেনের দাম। ডিজেল মিলবে ১ টাকা ২৫ পয়সা কমে রাত ১২টা থেকে কার্যকর। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। আলোচনায় গুরুত্ব পাবে সার্বিক পরিস্থিতির সংস্কার ও নির্বাচন। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি, ১২ লাখ মানুষ পানিবন্দী। নোয়াখালীতে নামছে পানি, ফেনীতে আমনের ক্ষতি। কুষ্টিয়া ও বগুড়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার, ধানের সংকটকে দায় দিচ্ছেন মিল মালিকরা। লাগাম টানতে দ্রুত পদক্ষেপ চান ক্রেতা। এবং গ্যাস সংকটে ৭ মাস ধরে বন্ধ জামালপুরে যমুনার সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, কর্মহীন ৩,৫০০ শ্রমিক। দেখছিলেন শিরোনাম দেশ জনপদ সংবাদের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। প্রতি লিটারে পেট্রোল ও অক্টেনের দাম কমলো ৬ টাকা, আর ডিজেল ও কেরোসিনেও কমেছে ১ টাকা ২৫ পয়সা। নতুন এই দাম কার্যকর হচ্ছে মধ্যরাতে। সকালে খুলনায় নির্মাণাধীন রূপসা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য জানান জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান, গ্যাসের ব্যবস্থা না করে ৯,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি শিগগিরই উৎপাদনে আসছে না। নুর ইসলাম রকির রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কমলো জ্বালানি তেলের দাম। প্রতি লিটারে ৬ টাকা কমিয়ে অক্টেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে লিটার প্রতি ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ডিজেল ও কেরোসিন ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। শনিবার খুলনায় নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনে এসে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান এ তথ্য জানান। পরে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন এই দাম কার্যকর হবে শনিবার রাত ১২টা থেকে। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছে। অক্টেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরো কমাতে পারি আর কি। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, দেশে উন্নয়নের নামে যে গল্প শোনানো হয়েছিল তা নিতান্তই ভ্রান্তি। গ্যাসের ব্যবস্থা না করেই ৯,০০০ কোটি টাকা ব্যয়ে রূপসায় এই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে যারা উদ্দেশ্য হাসিল করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে সহসা এই বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসার সম্ভাবনা নাকচ করে দেন ফাউজুল কবির। এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? তো আমরা সেটাই, কারণ এই যে আজকে বলছে আমাদের গ্যাস ওখান থেকে আসবে না, কিন্তু আমরা তো অনেক আগে থেকেই জানতাম যে বাংলাদেশের যে গ্যাসের রিজার্ভ এত, এবং এটা আস্তে আস্তে কমে যাবে, এটা সরবরাহ হবে না। তো এখন এটা কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো? এই বিদ্যুৎ প্ল্যান্টকে নিছক অর্থ অপচয় বলে ইঙ্গিত দেন জ্বালানি উপদেষ্টা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কমলো জ্বালানি তেলের দাম, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম যুক্ত হচ্ছেন। নাজিম, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। যে পেট্রোল, ডিজেল, অক্টেন এগুলোর যে দাম কমানোর কথা বলা হয়েছে, সেটি মূলত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটি আজ মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। আমরা এই যে দাম কমানোর পর আমরা কয়েকটি পেট্রোল পাম্প বা যেখান থেকে সাধারণ মানুষ তেল ক্রয় করে থাকে, বিভিন্ন গাড়িতে তেল নেয়, সেখানে এসে আমরা যেটি দেখেছি তারা এখন পর্যন্ত এই ধরনের নির্দেশনা তারা পেয়েছে, কিন্তু তারা যেটি বলছেন বিভিন্ন ফিলিং স্টেশন এবং পেট্রোল পাম্পের মালিকরা, যে আজ মধ্যরাত থেকে মূলত এটি কার্যকর করা হবে। তারপর পরেই নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে সেই দামেই মূলত অক্টেন, পেট্রোল, ডিজেল এগুলো বিক্রি করা হবে। তবে এখানে যারা যানবাহন চালায়, বিভিন্ন গাড়ি, যাত্রীবাহী গাড়িগুলো চলাচল করে, তারা যেটি বলছেন, নতুন যে দাম নির্ধারণ করা হচ্ছে সেই দামে তারা তেল নেওয়ার পরে মূলত যে গাড়ি ভাড়া কমবে কিনা বা গাড়ি ভাড়া কমানো হবে কিনা সেই বিষয়ে তারা তাদের যারা মালিকরা রয়েছেন বা তারা তাদের সাথে বসে সেটি সমন্বয় করবেন। কিন্তু এখানে কয়েকটি পেট্রোল পাম্পে আমরা যেটি ঘুরে দেখেছি, এখনো সে আগের দামে মূলত পেট্রোল, অক্টেন, ডিজেল এগুলো বিক্রয় করা হচ্ছে। তারা যেটি বলছেন যে নতুন দাম যেহেতু নির্ধারণ করা হয়েছে আজ মধ্যরাত মানে 12টা থেকে সেটি নতুন দাম কার্যকর হওয়ার পরপরই তারা নতুন দামে তেল বিক্রি করবেন।
কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা মোটর বাইক যাত্রীবাহী গাড়ির চালকরা রয়েছেন, তারা যেটি বলছেন যে নতুন দাম যেহেতু নির্ধারণ করা হয়েছে, এই দামে তেল নেওয়ার পর আসলে কিছুটা স্বস্তি ফিরবে। কারণ আগেই তেলগুলোর দাম অনেক বাড়তি থাকার কারণে মানুষের মাঝে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছিল। যেহেতু তেলের দাম কমানো হচ্ছে বিভিন্ন ভাবে, যেহেতু আমরা যেটা জেনেছি কেরোসিন, ডিজেল এগুলো 1 টাকা 25 পয়সা করে কমানো হচ্ছে, অকটেন পেট্রোল এগুলো 6 টাকার বেশি কমানো হয়েছে। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরেছে। কারণ তারা যেটি বলছেন নতুন যে সরকার এসেছে সেই সরকারের অধীনে পরিবর্তন যেটি হচ্ছে সেটি আসলে ধীরে ধীরে দেখা যাচ্ছে। কারণ এসেই তেলের দাম যেভাবে কমানো হচ্ছে, পাশাপাশি অন্যান্য যেসব পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম যেহেতু কমে আসছে, এতে করে সাধারণ মানুষের আশা যে নতুন সরকারের প্রতি সে আশা, তারা আশার আলো দেখছেন। কারণ আসার পরপরই তেলের দাম কমানোর ক্ষেত্রে তাদের অনেক আশাবাদী। কারণ গত সরকারের আমলে বা আওয়ামী সরকার আমলে যেভাবে বিভিন্ন জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী ছিল, বিশেষ করে তেল জাতীয় যতগুলো দ্রব্য ছিল, পদার্থ ছিল, এগুলোর দাম যখন হু হু করে বাড়ছে তখন সাধারণ মানুষের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছিল। এবার যখন তেল সহ বিভিন্ন জিনিসপত্রের দাম কমছে, এতে করে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসছে। কারণ তারা যেটি বলছেন নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সেই সরকারের হাত ধরে মূলত দেশে একটি পরিবর্তনের রূপরেখা সেটি দেখছেন এবং বাস্তবায়িত হচ্ছে। কারণ যেহেতু দাম কমে আসছে এবং বিভিন্নভাবে বলা হচ্ছে আগের মতো হুটহাট করে কোনো কিছু দাম বাড়ানো হবে না, এবং দাম বাড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত নিয়ে বা বসে সিদ্ধান্ত নিয়ে তারপরে জিনিসপত্রগুলোর দাম বাড়ানো হবে, তার আগে কোনো অযৌক্তিক ভাবে কোনো কিছু দাম বাড়ানো হবে না। এতে করে সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের মাঝে যে স্বস্তি আমরা দেখছি। কারণ আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা সবাই বলছেন যেভাবে তেলের দাম কমে আসে, যেহেতু নতুন সরকার আসার পরপরই এখনো 1 মাস পূর্ণ হয়নি, 1 মাস পূর্ণ না হয়ে যেভাবে জিনিসপত্রগুলোর দাম কমে আসছে, এতে করে তারা আশার আলো দেখছেন যে সামনে যে পরিবর্তন হচ্ছে সেটি আরো ভালো পরিবর্তন হবে, এবং আশা রাখছেন যে দাম আরো কমিয়ে আসবে। এতে করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে। পাশাপাশি তেলের দাম যেভাবে কমানো হচ্ছে, এতে করে গাড়ি ভাড়া এবং দূরপাল্লার গাড়ি ভাড়া বা লোকাল যেভাবে বিভিন্ন জায়গা থেকে গন্তব্যে সাধারণ মানুষ চাই, এই গাড়ি ভাড়াগুলো যদি আর কমে তেলের দামের পাশাপাশি সমন্বয় করে যদি গাড়ির ভাড়াগুলো কমিয়ে আনা যায়, তাহলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে। কিন্তু আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি, তারা যদি বলছেন এটি যেন তদারকি করা হয়, কারণ যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে এবং মধ্যরাত থেকে সেটি কার্যকর হবে, সেটি যেন প্রতিটি জায়গায় যেন তদারকি করা হয়, নয়তো অনেক কিছু সুযোগ সন্ধানী মানুষ আগের দামে তারা বিক্রি করবেন। এবং নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজিম। কুমিল্লায় বন্যাতুদের মাঝে ত্রাণ বিতরণকালে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সরাসরি যাচ্ছি সেখানে। ঠিক কিনা ধন্যবাদ। এদের হাত থেকে আমরা রক্ষা পেলেও এটাকে এখন যে স্বাধীনতা, এটাকে সংহত করতে হবে, এটাকে এখন জোরদার করতে হবে। আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যকে আমাদেরকে আরো শক্ত করে ধরতে হবে। বন্ধুরা, আমরা এখানে কোন নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি নাই, আমরা এখানে এসেছি আজকে আমাদের বন্যায় আমাদের অনেক ভাই বোন কষ্ট পেয়েছেন, দুর্গত হয়েছেন, তাদের পাশে দাঁড়াবার জন্য বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে আজকে আমরা আপনাদের এখানে এসেছি। তাই বন্ধুগণ, আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না, আমরা শুধু বাংলাদেশের কথা বলতে চাই। যে ফ্যাসিবাদ আমাদের বুক থেকে সরে গেছে, সেজন্য আবার ফিরে আসতে না পারে, তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। অনেকেই এখন অনেক লোক মনে করতে বোধ একেবারেই স্বাধীন হয়ে গেছি, এখন যা খুশি তাই করতে পারি আমি। না, যা খুশি তাই করলে আপনার স্বাধীনতা থাকবে না। ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, তখন আবার আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়নে বেয়াদবি করতে পারবে। এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব, এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করবো। বন্ধুগণ, আমরা বলেছি, আমরা 31 দফা দিয়েছি আমরা সংস্কার করার জন্য,
এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র প্রায় চলে না। সেই জন্য আমরা অনেকগুলো কথা দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, সবচেয়ে বড় জিনিস ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে, তাই না? আপনারা কি এর আগে ভোট দিতে পারছিলেন? পারেন নাই। সুতরাং যেন ভোট দিতে পারি, আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে, তাই না? এটা করতে তো সময় লাগবে ভাই। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব, আমরা তৈরি হব, আমাদের বিএনপির দলকে আমরা মানুষের দোল গড়ায় নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব, আমাদেরকে কেউ যেন কেউ খারাপ না বলে। আর একটা কথা পরিষ্কার বলে নেই ভাই, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা যাতে সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়, আমাদের দেশকে নষ্ট করতে চায় বন্ধুগণ। সুতরাং আমি প্রশাসনকে বলবো যে যারা এগুলো করবে তাদেরকে গ্রেফতার করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা সম্পূর্ণভাবে করবো। আমি আজকে বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে আমি একটা কথা চাই, কথা প্রতিজ্ঞা, কি সব ঐক্যবদ্ধ থাকবেন, সবাই একতায় থাকবেন, হাত তুলে দেখান। আপনার যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে সবাই ঐক্যবদ্ধ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের যে সময়, সেই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, কুমিল্লায় বন্যাতুদের মাঝে ত্রাণ বিতরণকালে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শুরু হয় বেলা ৩টায়। দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। বিএনপি ও জামায়াত ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত আন্দোলন সহ প্রায় আধা ডজন রাজনৈতিক দলের নেতাদের সাথে এই বৈঠক চলবে রাত ৮টা পর্যন্ত। প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, এই যে বৈঠক চলছে, এই বৈঠকে আলোচনায় কি কি বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন? আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে জানাবেন। নিয়ে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রাজনৈতিক দলের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে সে বৈঠকটি বেলা ৩টায় কিন্তু শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি গত বৃহস্পতিবার দিন বৈঠক করে গেছে বাংলাদেশের যে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, আলোচনা করে গেছে এবং আজকে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের কথা রয়েছে, যেটি আমাদেরকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে আমাদেরকে তথ্যের মাধ্যমে জানানো হয়েছে। তবে আজকে বেলা ৩টায় যে বৈঠক হয়েছে সে বৈঠকে কিন্তু ইসলাম ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো, সে রাজনৈতিক দলের প্রায় খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি দল অংশ নিয়েছে। তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে তার এক নম্বরই তারা বলেছেন যে আসলে নির্বাচন কমিশন সংস্কার হতে হবে, জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারী সম্ভাব্য সকল প্রতিনিধিকে এখানে তাদের ভোটদান এবং ভোটে অংশগ্রহণের একই সাথে নির্বাচন বিধির সংস্কার চেয়েছেন এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। সংবিধানে সংস্কার করতে হবে। বর্তমান সংবিধানে যে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার স্বৈরতন্ত্রের জন্ম দেয়, সেই বিষয়টিকে বিকেন্দ্রীকরণের ভারসাম্য সৃষ্টি করার জন্য তারা দাবি জেনেছেন এবং তারা বলেছেন প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি ২ মেয়াদের বেশি অংশ নিতে পারবেন না। এছাড়া তিনি পরপর প্রধানমন্ত্রী পদ থেকে নির্বাচনে যেন পদত্যাগের বিধানটিও রাখতে হবে। এছাড়া তারা যেটি বলেছেন যে সংবিধানে
তারা সরাসরি বলেছেন যে এখানে একটি সংবিধানের আরেকটি তারা সংস্কার চেয়েছেন, যেটি হচ্ছে যে তারা বলছেন যে আল্লাহর একচ্ছত্র অধিপতি আল্লাহ, এটিকে প্রতিস্থাপন করতে হবে। এবং সেই সাথে তারা বলেছেন যে তারা বিচার ব্যবস্থা, বিচার বিভাগ এবং প্রশাসনের তারা সংস্কার চেয়েছেন, তারা শিক্ষা ব্যবস্থার সংস্কার চেয়েছেন, তারা পুলিশ প্রশাসন সহ সকলের সংস্কার চেয়েছেন। এই যে আলোচনা হয়েছে দীর্ঘ, এই আলোচনার পরে কিন্তু এখন গণফোরামের পক্ষ থেকে ডক্টর কামালের নেতৃত্বে এখানে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো কিন্তু একের পর একের বৈঠকে অংশ নিচ্ছেন এবং আমরা যতটুকু জেনেছি যে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে যখন আলোচনা হয় তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে আসলে ওনারা একটি যৌক্তিক সময়ের মধ্যে সকল প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন ব্যবস্থা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দ্রুত ছেড়ে দিতে তারা চাচ্ছেন এবং তারা অযথা ক্ষমতা কুক্ষিগত করে রাখার পক্ষে নয় বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তারা বলেছেন যে আসলে প্রশাসন সহ বিভিন্ন সেক্টরের যে যৌক্তিক সংস্কারগুলো আছে সেটি করতে যে সময়টি লাগে তারপরই তারা একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে চায়। লিনিয়া, এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শামীমা আক্তার। অপরিবর্তিত রয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা নামলেও নতুন নতুন এলাকাতে বাড়ছে পানি। জেলার 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি ত্রাণ। আর নোয়াখালীতে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বেশিরভাগ মানুষ রয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকটে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আপন রিপোর্ট। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। জেলার 5 উপজেলায় কয়েকটি এলাকা থেকে পানি কিছুটা কমলেও নতুন নতুন এলাকায় বাড়ছে পানি। বর্তমানে জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। যে পরিমাণ খাদ্য সহায়তা আসছে তা সমন্বয়ের অভাবে বিতরণ হচ্ছে শহরের আশেপাশে। দুর্গত এলাকায় রয়েছে সুপেয় পানির সংকটও। আমরা কিছুই পাইতেছি না, পানির উপরে আমরা আছি সবাই। ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে, দেখে যান আপনারা। আসি আমরা কিছু পাইতেছি না, আমরা 1 ফুট পানির নিচে। আমাদের ঘরবাড়ি পর্যন্ত সব বিচ্ছিন্ন হয়ে গেছে পানি। কিন্তু এই দিকে যে টানগুলো আসে, টানগুলো লইয়ে যা নোয়ারের দিকে, নোয়ারের দিন কারে কারে ভাগ করে দিয়ে ফেলে, আমরা কিছু পাইতেছি না। নোয়াখালীতে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে খাবার পানি সংকটের পাশাপাশি দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। পানি উন্নয়ন বোর্ড বলছে জেলার সদর উপজেলায় পানি নামার গতি কম হলেও বেগমগঞ্জ উপজেলায় দ্রুত নামছে পানি। শনিবার দুপুর পর্যন্ত 12 ঘন্টায় সদর উপজেলায় পানি কমেছে 1 সেন্টিমিটার। অন্যদিকে বেগমগঞ্জ উপজেলায় কমেছে 3 সেন্টিমিটার। এদিকে শুক্রবার রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে খাবার নিশ্চিতের পাশাপাশি শিশু নারী সহ সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া এখন সরকারের প্রধান কাজ। মানুষ বাঁচানোটাই হলো আমাদের কাছে প্রধান কাজ। বন্যার্ত মানুষকে সেবা দেয়া, তাদের দুর্ভোগ লাঘব করা, তাদের চিকিৎসা সেবা দেয়া, তাদের ক্ষুধার অন্ন যোগানো, শিশু নারী সবার স্বাস্থ্যের দায়িত্ব নেওয়া, এই কাজগুলো আমাদের এখানে এসে মনে করছি এখানকার জন্য এটাই প্রধান। এদিকে ফেনীতে পানি নেমে গিয়ে ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতি হয়েছে রোপা আমনের। এতে দিশেহারা কৃষক। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন দর্শক লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন। স্বপন, লক্ষ্মীপুরের এখন বর্তমান চিত্রটি আমাদেরকে জানাবেন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম কেমন চলছে সে বিষয়ে জানাবেন। হ্যাঁ লেনি, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে লক্ষ্মীপুরে স্মরণকালে যে গত বাংলাদেশের 50 বছর ইতিহাসে লক্ষ্মীপুরে এই পরিমাণ বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি। লক্ষ্মীপুরে প্রায় 5টি উপজেলা, সবগুলি উপজেলা এবং পৌরশহর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, পানি আক্রান্ত হয়েছে এবং প্রায় 12 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এর মধ্যে আজকে
আজ প্রায় কোনো কোনো এলাকায় 2-3 সেন্টিমিটার পানি কমেছে এবং কোনো কোনো এলাকায় আবার 2-3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই যে লক্ষ্মীপুরে বন্যায় যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, এখন পর্যন্ত প্রায় 12 লাখ লোক পানিবন্দী। এই প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত লক্ষ্মীপুরে ত্রাণ পৌঁছায় নাই। দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসছে এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণগুলো সমন্বয়হীনতার কারণে কিছু লোক বারবার ত্রাণ পাচ্ছে এবং প্রত্যঞ্চলে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছে নেয়। এছাড়াও রয়েছে সুপেয় পানি এবং শিশু খাদ্যের অভাব। মিডিয়ায় বারবার এসবগুলো কভার করার পরও বিভিন্ন প্রশাসনিক দুর্বলতার কারণে এসবগুলো এখনো সমন্বয়হীনতার মধ্যে রয়েছে বলে যারা আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা আজ লক্ষ্মীপুর সদর উপজেলার বশিরপুর, দাঁড়াবাজার, উত্তরামসাদি, দক্ষিণামসাদি ঘুরেছি। সেখানে দেখেছি যে মানুষের অভিযোগ রয়েছে, তারা এখনো ত্রাণ পাচ্ছে না। লিনিয়া, এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী স্বপন। ফেনীতে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির, একই সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দর্শক সহকর্মী তোফাল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনী জেলার বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি ইতিমধ্যে পানি নামার সাথে সাথে দৃশ্যমান হয়েছে। এখানকার মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পুরো জেলার মানুষই। তাদের বাড়িঘর, কেউ হারিয়েছে বাড়িঘর, কেউ হারিয়েছে তার গৃহপালিত পশু, কেউ হারিয়েছে কৃষিকাজে যে সকল ফসল ছিল সেগুলো সব কিছু হারিয়ে এখন সর্বত্র হারিয়ে মানুষ এখন নিঃস্ব হয়ে জীবনযাপন করছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের সুলতানপুর এলাকায়। এখানকার একজন পশু খামারি রয়েছেন। আসলে তিনি তার এই বন্যায় আসলে যে গরুগুলোকে বাঁচানোর জন্য আসলে তিনি শুধু উঁচু স্থান খুঁজেছেন, সর্বোচ্চটুকু চেষ্টা করে আসলে তিনি কিছু পশুকে আসলে বাঁচাতে পেরেছেন। আমরা এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফেনী জেলায় 22,49,963টি গবাদি পশু, হাঁস, মুরগি এই বন্যায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 1,500 খামারে কিন্তু ব্যাপকভাবে লোকসানে পড়েছেন। এছাড়া আমরা দেখেছি যে বন্যার কবলে পড়ে পুরো জেলায় আসলে এইসব গৃহপালিত পশুর যে খাবার রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে সংকটে রয়েছে। অনেকেই আসলে যারা পাখিগুলোকে আসলে বাঁচাতে পেরেছে আসলে তারা এখন খাদ্য সংকটে ভুগছে। আমরা এখানকার একজন খামারি রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চাইবো। আসলে আপনার এই বন্যায় কেমন ক্ষতি হয়েছে, আসলে আপনি এই গরুগুলোকে কিভাবে বাঁচিয়েছেন? আমি হইলে বাইগর সাইডে গেছি, গরুটা ইস্তিফা দিই। এরপরে আমি 3 জন লোক আনি গরুটা কোনো রকম বাঁচাইছি। এখন আমার গরু খানা নাই, দানা নাই, আমার নিজের খাই খোরাকি নাই, আমি বহুত কষ্টে আছি। আসলে দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার যে একজন খামারি রয়েছে তিনি আসলে সবকিছু হারিয়ে যে একেবারেই এখন নিঃস্ব অবস্থায় জীবনযাপন করতেছেন। তার যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোর খাদ্য কিন্তু তিনি জোগাড় করতে পারছেন না। তবে আমরা দেখেছি যে এখানকার যে সকল খামারিরা রয়েছে তাদের যে সবগুলো খামারে আমরা দেখেছি হাঁস, মুরগি বা যে সকল বাণিজ্যিক খামারগুলো রয়েছে সবগুলো খামার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছে। তবে প্রশাসনের নিকট তারা দাবি জানাচ্ছে যেন এই যে ক্ষতি হয়েছে সেটি যেন কাটিয়ে উঠতে পারে, প্রশাসন থেকে যেন কোনোভাবে সহায়তা করা হয়, সেই বিষয় নিয়ে আসলে খামারিরা এখন জোর দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ ক্ষয়ক্ষতির তথ্য। দেশের সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে, ফলে দ্রুতই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে, জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান জানান, আগামী 48 ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। ব্রহ্মপুত্র, যমুনা সহ উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ধীরে ধীরে কমছে বলে জানান তিনি। স্থিতিশীল আছে গঙ্গা ও পদ্মা নদীর পানি। এবং আমরা আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলের কথা বলি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, পূর্বাঞ্চল, কুমিল্লা, ফেনী, দক্ষিণ পূর্বাঞ্চল, যেমন চট্টগ্রাম আছে, বান্দরবন, খাগড়াছড়ি, ওই সকল অঞ্চলে আগামী 48 ঘন্টায় তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং দেশের উজানে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তো আগামী 48 ঘন্টা পর্যন্ত দেশের সকল প্রধান নদ নদীর সমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকবে। কুষ্টিয়া ও বগুড়ায় ঊর্ধ্বমুখী চালের বাজার, চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিল মালিকরা বলছেন ধানের সংকট ও দাম বেশি হওয়ায় চড়া চালের দাম।
আর চালের এমন চড়া দামে বিপাকে সাধারণ ভোক্তারা। দ্রুত দাম নিয়ন্ত্রণে নতুন সরকারের কাছে কার্যকরী পদক্ষেপের দাবি তাদের। সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং সঞ্জু রায়ের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। গত 2 সপ্তাহ ধরে কুষ্টিয়ায় খুচরা বাজারে সব ধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকায়। কাজললতা চাল কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 64 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 56 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন মিলগেট থেকে যেভাবে চাল কিনছেন তারা সেভাবেই বিক্রি করছেন। এখন মিনিকেট চালটা কেজিতে 2 টাকা করে খুচরা বাজারে সেই বিক্রি হচ্ছে, যেটা 70 টাকায় বিক্রি হচ্ছে, যেটা 68 টাকায় 10-11 দিন আগেও বিক্রি হচ্ছিল। খুচরা পর্যায়ে তো তেমন কোনো লাভ আমাদের হয় না বা আমরা অতিরিক্ত কখনো দামটা নিই না, তবে এটা মিল থেকে ধানের দাম বেশি হয় এবং বাজারে এসে চালের দাম বেশি পড়ে। চালের ঊর্ধ্বমুখী দামে বিপাকে ক্রেতা। প্রত্যেকটা চালের দাম কেজিতে 2 টাকা 3 টাকা 4 টাকা বাড়ছে। এখন আসলে চাউল কিনতে গেলে বাজার হয় না, বাজার করতে গেলে চাউল হয় না। তবে চালের দাম নিয়ে মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। যে পরিমাণে ধান পেতেছি, অনেক সরু ধানের দামও অনেক বেশি, আর ধানের দাম বেশি হলে পরে চালের দাম এমনি বেশি হয়ে যায়। ধান থেকে কিন্তু চাল হয়, চাউল যদি আমাকে ধান যদি আমাকে বেশি রেটে কিনতে হয়, চাউল কিন্তু আমাকে বেশি রেটে বেচতে হবে। বগুড়াতে কাটারি চাল বিক্রি হচ্ছে 64 থেকে 70 টাকা। নাজিরশাইল 78 আর মিনিকেটের দাম ঠেকেছে 68 টাকাতে। এদিকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে সবচেয়ে বেশি চাহিদায় থাকা আটাশ চাল কিনতে হচ্ছে 56 থেকে 60 টাকায়। ধানের দাম না কমলে কিংবা আমদানি না করলে চালের বাজার এমনই ঊর্ধ্বমুখী থাকবে বলছেন ব্যবসায়ীরা। দাম কমছে না, দাম এই সময় তো আসলে অ্যাকচুয়ালি দাম এই সময় কমার না, এই জন্য ধান তো অলরেডি এখন শেষ হয়ে আসছে, ধানের দাম বেশি। আমরা যেখান থেকে পাইকারি কিনে নিয়ে আসি বা মিলের লোকজন বা যেখানে ডিলার পয়েন্ট যেগুলো, সেগুলা মানে ওনাদের কাছে এই রেটগুলো পাওয়া যায়। ধানের নতুন মৌসুম শুরুর আগে সরকারি হস্তক্ষেপ চান ভোক্তা। সাধারণত কষ্ট করে কামাই করে দামটা একটু কমে দেওয়ার চেষ্টা নেই। চালের বাজারে মিল মালিকদের সিন্ডিকেট ভাঙতে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে নতুন সরকার, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোক্তাদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গ্যাস সংকটের কারণে 7 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানা। এতে কারখানাটির সঙ্গে জড়িত 3 থেকে 3.5 হাজার শ্রমিক কর্মহীন হয়ে অতি কষ্টে দিন পার করছেন। স্থানীয় সিন্ডিকেট ব্যবসায়ীদের অতি মুনাফার লোভে এই দশা বলছেন শ্রমিকরা। অন্যদিকে ব্যবহার না হওয়ার কারণে কারখানার মূল্যবান যন্ত্রাংশগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জামালপুর প্রতিনিধি মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম। প্রতিদিন 1700 মেট্রিক টন উৎপাদন সক্ষমতা নিয়ে 1991 সালে বাণিজ্যিক যাত্রা শুরু করে দেশের অন্যতম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। চলতি বছরের জানুয়ারি মাসে গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায় কারখানাটি। দেশ টেলিভিশনের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে স্থানীয় কয়েকজন সার কারখানা নিয়ন্ত্রণে নিয়ে শত শত কোটি টাকা লুটপাট করেছে। সংকটের কথা বলে 18 থেকে 20 হাজার টাকার সার বিদেশ থেকে আমদানি করা হতো লাখ টাকায়। নানা অজুহাতে প্রায়ই কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হতো। শ্রমিকরা বলছেন, সার সংকটের কথা বলে কয়েক গুণ বেশি দামে আমদানি করত পচা সার। তাদের এমন হঠকারিতায় বেকার হয়ে পড়েছেন কারখানাটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত প্রায় 4000 মানুষ। এখানে 300-400 গাড়ি সবসময় পড়ে থাকে, তো আমাদের শ্রমিকরা কেউ রাজমিস্ত্রির জোগালি দেয়, কেউ হকারির কাজ করে, আমরা শ্রমিকরা ভাত পাই না। সরকারের কাছে আবেদন, এই আমাদের এই মিলটা তাড়াতাড়ি এই মিলটা যত তাড়াতাড়ি পারে এই মিলটা সরকারের কাছে আবেদন করি আমরা মিলটা আমাদের চালু করুক। সার উৎপাদন কোনো কিছু হইতেছে না, আমরা না খেয়ে বই হয়েছি, জায়গায় জায়গায় ড্রাইভার হেলবার নেবার আগে চলা অকুলান হয়ে গেছে। সংসার নিয়ে কি করবো, পোলাবান লেখার করতে পারে না, অশান্তির মধ্যে বেড়ে আছে। কারখানার আশেপাশে পড়ে আছে শত শত ট্রাক। অতি মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি নষ্ট হওয়ার পথে। এতে হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কাও কর্তৃপক্ষের। এইটাও আমরা কি বলতে পারি না, কারণ গ্যাসের সাপ্লাই কখন হবে, মানে অ্যাভেলেবল হবে, এটাও তো আসলে আমরা বলতে পারি না, বুঝছেন। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন বন্ধ থাকলে আপনার এই যন্ত্রপাতি যেটা আছে আমাদের মেশিনারি, গ্যাসেল, এগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
হ্যাঁ সম্ভাবনা থাকে এবং এই জিনিসগুলো আসলে ভালো রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে চালু করতে গেলে তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা রাইজ করবে। গ্যাস সংযোগ দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে কারখানাটি চালুর দাবি করেছেন জেলার সব কৃষক ও কারখানার কর্মচারীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 21 দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানা শ্রমিকরা। সকালে শ্রমিকদের একটি অংশ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এই সময় 1 ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন ওষুধ কারখানা শ্রমিকরা। পুলিশের হস্তক্ষেপে আধা ঘন্টা পর কাজে ফিরে যায় তারা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।